মামি আমাকে বলল, পদ্মমা একটা সুন্দর অর্থ দেখে নাম বল না। তখন আমি বললাম, ভাবিকে জিজ্ঞেস করো না ওনাদের কোনো পছন্দের নাম আছে কিনা। হ্যাঁ হ্যাঁ। মামি তখন বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস। সুপ্তি, তোমাদের কোনো পছন্দের নাম আছে কি? আমি এবার অব্র ভাইয়ার ভাবনা ছেড়ে, ওর বউর কি যেন নাম, সুপ্তি, হ্যাঁ মামি বলছিল সুপ্তি, ওর দিকে তাকালাম। শ্যামলা গায়ের রং, চোখটা টানা টানা। তো আমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। মুখের ছোট অনেকগুলা দাগ আছে, হয়তোবা রান্না করতে গিয়ে তেল ছিটকে গেছে। চোখের নিচটা ডেবে গেছে, মনে হয় অনেক দিন হয়ে গেছে ঘুম আসে না রাতে। হঠাৎ করে সুপ্তির জবাব এলো, মা আমার মেয়ের নাম অবনী রাখলে কেমন হয়? মানে আপনাদের যদি পছন্দ হয় তাহলেই, বলে আস্তে আস্তে বিছানার পাশে এসে আমার পাশে বসলো। অবনী নামটা শুনে বুকের মাঝে চিনচিন করে উঠলো। এই নামটা কেন বললো এই মেয়েটা? আমার পছন্দের নাম এর মুখে কেন? তবে কি অব্র ভাইয়া একে বলেছে যে আমার সাথে তার সম্পর্ক ছিল? তাহলে মেয়েটা আমাকে দেখে কোনো রিয়েক্ট করছে না কেন? এমন ভাবে আছে মনে হয় আমাকে চেনেই না। মা, পদ্ম নামটা ভালোই আছে তাই না? অব্রর মেয়ে অবনী। পদ্ম, হ্যাঁ মামি নামটা সুন্দর। এই বলে অবনীকে মামির কোলে দিয়ে ওখান থেকে চলে আসলাম। চোখের পানি আর বাধা মানছে না। কেন এত কষ্ট হচ্ছে? 3 বছরে তো আমি অনেক কষ্ট পেয়েছি। মেডিকেলে চান্স পেয়ে অনেকটা হালকা হয়েছিল সেই কষ্ট, কিন্তু এখন যেন নতুন করে বাসা বেঁধে উঠছে আবার সেই কষ্টটা। তাহলে কি আমি এতদিনও সেই কষ্ট ভুলতে পারিনি? শুধু সময় চলে গেছে, এজন্য কষ্টগুলো সাফল্যের সাথে চাপা পড়েছিল। কিন্তু এখন ওর বউ বাচ্চাকে দেখে সব যেন আবার বের হয়ে আসছে। বুক ফেটে যাচ্ছে আমার। কি করব আমি? এই দিনটা দেখার জন্যই কি আমি এতদিন পর নানু বাড়িতে আসছিলাম? আগে কেউ কেন বললো না আমাকে যে অব্র বিয়ে করেছে, ওর বউর পেটে বাচ্চা? আগে থেকে জানলে হয়তো এত কষ্ট হতো না আমার। অব্র ভাইয়ের সন্তানের মা আমি হতে চেয়েছিলাম, তবে কেন হলো এই মেয়েটা? মন চাচ্ছে এই মেয়েটাকে আমি ঘর থেকে ধাক্কা মেরে বের করে দে। আমার জায়গা দখল করে নিয়েছে। কেন আমার কাছ থেকে অব্র ভাইয়াকে কেড়ে নিল? আমার অব্র ভাইয়ের সাথে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি ছিল। ঘুমানোর কথা বলে দরজা লাগিয়ে কতক্ষণ কেঁদেছি আমার মনে নেই। তারপর চোখ লেগে গেছে। সন্ধ্যার আগে আগে ঘুমটা ভেঙেছে। উঠে দেখি চোখগুলো একদম ফুলে গেছে। আয়নার সামনে যেতে নিজেই ভয় পেয়ে গেছি। চোখের নিচে উপর সব ফুলে একাকার হয়ে গেছে। এই অবস্থাতে বাহিরে যাওয়া যাবে না। আমি আসছি শুনে হয়তোবা অনেকেই আমার সাথে দেখা করতে আসছে। নানি নিশ্চয়ই সবাইকে বলছে সন্ধ্যার দিকে আসার জন্য। নানু বাড়ি গ্রামে, এখানে এসে আগে সবার সাথে মেলামেশা করতাম, অনেক মজা করতাম, সবার সাথে বাহিরে যেতাম। গ্রামে সব জায়গাতে অব্র ভাই আমাদেরকে সাথে নিয়ে যেত। ভাইয়া থাকলে সবাই একটু ঢং বেশি করতো। মাঝে মাঝে বিরক্ত লাগতো আমার। কি দরকার সবার সাথে এত মেশা? শুধু আমার সাথে থাকলেই তো হয়। তবে সেই দিনগুলো অনেক বেশি ভালো ছিল। এই 3 বছরে অনেকেরই বিয়ে হয়ে গেছে। ছোটগুলো এই 3 বছরে অনেক বড় হয়ে গেছে। অনেক দিন পর দেখে চেনাই যায় না। ঘর থেকে বের হয়ে আসতে আসতে চোখ বুলিয়ে নিলাম বাহিরে কে কে আছে। মামিরা সবাই দেখি কাজে ব্যস্ত আছে, আর বাকিরা হচ্ছে অব্র ভাইয়ের ঘরে কথা বলছিল। তখনই বুঝতে পারলাম অব্র ভাইয়া হচ্ছে ওয়াশরুমে আছে। সুযোগ বুঝে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু দরজা লাগিয়ে ভিতরে তাকাতেই ঢুকরে ঢুকরে কান্না পেলো আমার। অব্র ভাইয়া শুধু একটা 3 কোয়ার্টার আর হচ্ছে ঘাড়ে একটা তোয়াল রাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। মাথা থেকে পানি পড়ছে, মুখও ভেজা। অপূর্ব সৌন্দর্য সুদর্শন যুবকের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। উনার মুখের দিকে তাকিয়ে আমার কান্না আটকাতে পারলাম না। এই মানুষটা আমার কেন হলো না? আল্লাহ কেন এমন করলো আমার সাথে? মুনাজাতে তো আমি এনাকেই চেয়েছিলাম, অথচ এই মানুষটাকে ছোঁয়ার অধিকার আমার নেই। এনার শরীরে এখন অন্য নারীর ছোঁয়া। এই সুন্দর হাতগুলো তো আমার হবার কথা ছিল। কিভাবে বোঝাবো এই কষ্ট আমি? কান্না করতে করতে আমার হেঁচকি উঠে গেছে। অব্র ভাইয়া এখনো ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। কিভাবে এত কঠোর হয়েছে ইনি? অতীতে আমার যদি একটু মন খারাপ হতো তাহলে অব্র ভাইয়া না খেয়ে থাকতো। আমাকে দেখার জন্য স্কুলের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আমি বের হলেই বলতো, তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর আমার ব্যথা হয়ে গেছে, বিয়ের পর তুই কোমর টিপে দিবি। আমি লজ্জায় লাল হয়ে বলতাম, ছি আমাকে কোমর দেখাতে তোমার লজ্জা করবে না? আইসে লজ্জাবতী। বউর কাছে আবার কিসের লজ্জা? বউ কথাটা শুনে আমার লজ্জায় মুখ ঢেকে ফেলতাম। উনি মুখ থেকে হাত সরিয়ে বলতো, লজ্জা পেলে যে পদ্ম ফুলকে সদ্য ফোটা ফুটন্ত ফুলের মতো অপূর্ব সুন্দর লাগে সেটা কি সে জানে? মন চাই ছুঁয়ে দে। আমি মন দিয়ে ওনার কথা শুনতাম। আজ খুব বেশি আফসোস হচ্ছে এই দিনগুলোর জন্য। কেন সুখের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু কষ্টের দিনগুলো কাটতেই চায় না। অতীতের কথা ভুলে বর্তমানে ফিরে আসলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চেয়েছিলাম সামনাসামনি অব্র ভাইয়াকে জিজ্ঞেস করব আমার কোনো দোষ ছিল নাকি, কিন্তু এখন তো দেখছি আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। পানি খেতে হবে আমার। অব্র ভাইয়াকে পাশ কাটিয়ে গিয়ে কল থেকে পানি নিয়ে হাত দিয়ে খেলাম। পানি খেয়ে চোখে মুখে পানি দিয়ে নিলাম। এর মধ্যে অব্র ভাইয়া পিছন থেকে আমার হাত ধরে বলতেছে, দেখো পদ্মফুল, আমাকে ভুল বুঝিও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন জানি না এই কথাগুলো আমার সহ হলো না। অব্র ভাইয়া আমার সাথে এভাবে কেন কথা বলছে, তুমি করে কেন বলছে? এক ঝটকাতে হাতটা সরিয়ে নিলাম। আপনার সাথে আমার অনেক কথা আছে মিস্টার অভ্রনীল চৌধুরী। আমার মুখ থেকে এমন ভাবে কথাটা মনে হয় ওনার হজম হলো না। ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো পদ্মফুল? কিভাবে কথা বলবো আপনার সাথে? কথা বলা শেখাবেন আমাকে? কিভাবে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকাতে হয় সেভাবে কথা বলতে হবে নাকি? আর হ্যাঁ, আমাকে আপনি পদ্মফুল বলে ডাকবেন না। এই নামটা আপনার মুখে মানায় না।
না। এক সময় তো এই নামে আমি তোমাকে বলতাম, তখন তো কিছু বলনি। এখনকার সময় আর তখনকার সময় অনেক বদলে গেছে। আমি মনে মনে কথাগুলো বলতে না চাইলেও আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। এদিকে আমার হাঁটু পর্যন্ত কাঁপছে, কেননা আমি কখনো কারোর সাথে এভাবে বড় করে কথা বলিনি। আজ কিভাবে বলছি আমি জানি না। অব্র ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু বাথরুমে তো আর এতক্ষণ থাকা যাবে না। তার উপর এই বাথরুমে সবাই আসতে পারে, তাই হন হন করে বাথরুম থেকে চলে আসলাম। বাথরুম থেকে রুমে এসে এতক্ষণে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়তে লাগলো। হাতের যেখানে অব্র ভাইয়া হাতটা ধরছিল সেই জায়গাটার দিকে তাকিয়ে রইলাম। আমার হাতটা ধরে বলছিল, পদ্মফুল ভুল বুঝিও না, কিছু কথা আছে। কিন্তু কথাটা যদিও হতো, পদ্মফুল আজ পালাবে কোথায়? আজ তোমাকে আমার ভালোবাসার কাছে হার মানতেই হবে। আবারও এসব ভেবে ভেতরটা ফেটে যাচ্ছে। ছি ছি, এসব কি ভাবছি আমি? যে মানুষটা আমাকে ঠকালো, প্রতারক, তাকে নিয়ে এসব ভাবছি আমি? না না, আমি আর কিছুতে এসব ভাবতে চাই না এই মানুষটাকে নিয়ে। চাইলেও আবার আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন জানি ঘৃণাও করতে পারছি না ওই মানুষটাকে। এমন কেন হচ্ছে আমার সাথে? আমি ভুলতে পারছি না কেন? কেন বারবার হিংসা হচ্ছে ওই সুপ্তি নামের মেয়েটার উপর? তাহলে কি আমি পচা মেয়েদের মতো হয়ে গেলাম, যারা অন্যের স্বামীকে দেখে জ্বলে? না, আমি এমন হতে চাই না। আমি কখনো ওদেরকে আলাদা করব না। আমি কাল সকালেই চলে যাব এখান থেকে। আমি আবারও চলে যাব ঢাকায়। আর কখনো আসবো না নানু বাড়িতে। তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। প্রতারক মানুষকে কখনো দেখতে হবে না আমার। নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি মামিরা সবাই রান্না করছে। আমার নিজের দুই মামি আর নানু সবাই মিলে এক জায়গাতেই রান্না বান্না করছে। আর অব্র ভাইয়া আর আমার মা হচ্ছে চাচাতো ভাই বোন। অব্র ভাইয়ার দাদু আর আমার দাদু হচ্ছে আপন ভাই ছিল। তো অব্র ভাইয়ার দাদা মারা গেছে, অব্র ভাইয়ার দাদি এখনো বেঁচে আছে। ভাবছি কাল সকালে হচ্ছে বাড়িতে চলে যাব, তার আগে ওই নানু বাড়ি থেকে একটু দেখা করে আসি। নানির ঘরে যেতে নানি বলল, কে পদ্ম? হ্যাঁ নানি, কেমন আছো? ভালো আছি রে বুবু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমি জানি রে বুবু তুই ভালো নেই। এসব কি বলছো নানি? আমি তো ভালোই আছি। আমি আগেই জানতাম যে অব্র আর তোর দুজনের মাঝে হচ্ছে সম্পর্ক ছিল, তোরা দুজন দুজনকে ভালোবাসি। অব্র অনেকবার আমার ঘরে এসে এই কথাটা বলছে।